আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো মোশতাক আহমেদের একটি ভৌতিক উপন্যাস আত্মা, দ্বিতীয় পর্ব। আপনি কি সবকিছুই আগে থেকে অনুমান করতে পারেন? না, কিছু কিছু এবং অতি সামান্য। অবশ্য আমি চেষ্টা করলেই সবকিছু জানবার বা অনুমান করবার পারি না। তয় যেই সব বিষয় সম্পর্কে জানবার বা অনুমান করবার পারবো, সেই সব সম্পর্কে আমি আগেই বুঝবার পারি। এই মুহূর্তে কি আপনি কিছু বুঝতে পারছেন কিংবা অনুমান করতে পারছেন? হ, অনেক কিছুই। তয় সবকিছু বলা কিংবা প্রকাশ করা সম্ভব না, নিষেধ আছে। কার নিষেধ? আমার ওস্তাদজির। আমি খুব সামান্য বিষয় সম্পর্কেই বলি, এবং তা মানুষের মঙ্গলের জন্য। দেখুন বশির কাকা, আপনার এই বিষয়টা আমি কেন যেন মেনে নিতে পারছি না। আপনি যা বলছেন তার অর্থ আপনার কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে, কিন্তু পৃথিবীতে অলৌকিক ক্ষমতা বলে তো কিছু নেই। আছে, তুমি জানো না পূর্বা। আপনি যদি সত্যি দাবি করেন অলৌকিক বলে কিছু আছে, তাহলে তার কোনো প্রমাণ কি দিতে পারবেন? বশির আলী এবার মৃদু হাসল, তারপর বলল, তুমি কি সত্যি প্রমাণ চাও? হ্যাঁ, চাই, কিছুটা জোর গলায় বলল পূর্বা। বশির আলী কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, আইস, পরীক্ষার সময় তুমি তোমার খাতায় পরীক্ষার রোল নম্বর লিখতে ভুল্লা গেছিলা। খাতা জমা দেওয়ার সময় তা ধরা পড়ে এবং তখন তুমি খাতায় তোমার পরীক্ষার রোল নম্বর লিখছিলা। পূর্বা বিস্ময় হা হয়ে গেল। এ কথা কারো জানার কথা না, একমাত্র কেমিস্ট্রির প্রফেসর রিয়াজ স্যার, আর সে নিজে জানে। পরীক্ষার শেষে রিয়াজ তার খাতা জমা নেওয়ার সময় ভুলটা ধরতে পেরেছিলেন। পূর্বা অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? আপনি অতীতও বলতে পারেন, আবার ভবিষ্যৎ? তুমি এখনো সন্দেহ করতেছো? না মানে তুমি সন্দেহ করতেছো হয়তো তোমার স্যারই আমারে বইলা দিছে। না, তা না, আমি নিজেই জানছি। আমি কিছু কিছু বিষয়ে জানবার পারি। যেমন জানবার পারছি কয়দিনের মধ্যেই তোমরা বাসার সবাই ভয়ানক কোনো বিপদে পড়বা। কি? কি বিপদ? চোখ বড় বড় করে বলল পূর্বা। হ্যাঁ, আমি জানি না, জানলে তোমারে বলতাম। আমি আগেই বলেছি, সব কিছুর জানার ক্ষমতা আমার নাই, তয় কিছু কিছু বিষয়ে বুঝবার পারি। বশির আলীর কথা শেষ করার আগেই শফিক ভেতরে প্রবেশ করলো। শফিকের ভাব দেখেই পূর্বা বুঝল তার মামার মনে কোনো পরিকল্পনা আছে, তাই সে আগেভাগেই সতর্ক হয়ে গেল। তার মামা মানুষ ভালো হলেও মাঝে মাঝে এমন সব কাজ করে যা তাদের ভোগান্তির যথেষ্ট কারণ হয়ে দাঁড়ায়। শফিক সরাসরি বশির আলীর পাশের সোফায় গিয়ে বসলো, তারপর জোরে গলা খাকারি দিয়ে বললেন, দেখুন জনাব আলী, আমি পূর্বার মামা শফিক। আমি আপনাকে স্পষ্টভাবে কিছু কথা বলতে চাই। বশির আলী মাথা ঘুরিয়ে খুব শীতল কণ্ঠে বলল, আপনি কি বলবেন তা আমি জানি। আপনি জানেন মানে? চোখ কপালে তুলে বলল শফিক। হুম, জানি।
আপনি এখানে আইছেন আমারে বলবার জন্য যে আমি এখনই এই বাড়ি থেকে বাইর হইয়া যাই, নইলে আপনি আমারে গলা ধাক্কা দিয়া বাইর কইরা দিবেন, এই তো? আপনি জানলেন কিভাবে? হ, আমি জানি। এও জানি এখনই আপনার স্ত্রী একই কারণে এখানে আসবেন এবং আপনি মতোই অবাক হবেন। তয় তিনি অবাক হবেন ভাঙ্গা ফুলদানি দেখা। বশির আলীর কথাতে শফিক যে ভয় পেয়েছে তার আচরণই সেটা বলে দিচ্ছে। সে কি মনে করে বশির আলীর পাশের সোফা থেকে উঠে এসে পূর্বার পাশের সোফায় বসলো। এদিকে রুবা ড্রয়িং রুমে এসে প্রবেশ করলো। প্রথমে সে বশির আলীর দিকে এগিয়ে যেতে থাকলেও শেষ মুহূর্তে সে ভাঙা ফুলদানির দিকেই এগিয়ে গেল। তারপর চিৎকার করে উঠে বলল, এই ফুলদানিটা ভাঙলো কে? কেউ কোনো কথা বলছে না। সে এবার শফিককে উদ্দেশ্য করে বলল, এই, তুমি ভেঙেছ? শফিক কোনো কথা বলল না, শুধু ডানে বামে না বোধক মাথা নাড়ল। পূর্বা, তুমি? না মামি। তাহলে? রুবা বোধ হয় বশির আলীকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে কেন যেন আর বলল না, শুধু শফিকের দিকে তাকিয়ে বশির আলীকে ইঙ্গিত করে বলল, তুমি কি ওনার সাথে কথা বলেছ? হ্যাঁ, উনি আজ রাতটা এখানেই থাকবেন, অনেকটা অস্পষ্ট উচ্চারণে বলল শফিক। এমন সময় রাশেদ সাহেব ভেতরে প্রবেশ করলেন। তার পেছন পেছন শায়লাও এলেন, আর একেবারে পেছনে রবি আর দীপা। সবাই সোফায় বসতে সালমা ট্রেতে নাস্তা আর চা নিয়ে এলো। বাসার সকলে হঠাৎ করেই যেন অজানা কোনো কারণে ড্রয়িং রুমে একসাথে উপস্থিত হলো। শায়লাকে দেখে বশির আলী অবশ্য আগেই উঠে দাঁড়িয়েছে। বলল, ভাবিসান, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? ভালো আছি ভাবিজান। এতদিন পরে এলেন যে? অনেক দিন কোনো খোঁজ খবর নেই। আমরা তো ভেবেছিলাম। ভাবিজান, আপনারা ঠিকই ভাবছেন। সবাই এমনই ভাবছে। আপনার ঘরে এখানে চিকিৎসা শেষে গ্রামে কয়টা দিন আসিলাম। তারপর ডাক আইলো। সাধন করতে বাইর হইলাম। সাধনা করতেই 12 বছর কাইটটা গেল। এখন ওস্তাদজির সাথে ঘুইরা বেড়াই আর মানুষের ছোটখাটো উপকার করি। কথার ফাঁকে শায়লা বশির আলীর হাতের নাস্তা তুলে দিলেন। এদিকে রাশেদ সাহেব কেমন যেন আগ্রহী হয়ে পড়েছেন বশির আলীর প্রতি। তাই তিনি কৌতূহল সামলাতে না পেরে বললেন, কি সাধনা করতে বের হয়েছিলে? জিন সাধনা, প্রেত সাধনা আর আত্মার সাধনা। বশির আলীর কথা শুনে সবাই চমকে উঠল। রাশেদ সাহেব নিজেকে সামলে নিয়ে বললেন, জিন সাধনা, প্রেত সাধনা, আত্মা সাধনা, এসব কি বলছো তুমি? তোমার কাছে কি জিন আছে? না ভাইজান, আমার কাছে জিন নাই। তয় আমার ওস্তাদজির কাছে আছে। তার সাথেই 12 বছর গুহায় আছিলাম। কয়দিন হইল এই শহরে আইছি। আমি অবশ্য ওস্তাদজির মতোই জিন, পরী কিংবা প্রেত সাধনায় দক্ষতা অর্জন করবার পারি নাই। আরো 12 বছর সাধনার প্রয়োজন। তাহলে তুমি কি শিখেছ? আমি শুধু আত্মার সাধনা পর্যন্তই শিখবার পারছি। ঠিক বুঝলাম না। আমি এই আত্মা সাধনার সাহায্যে কোনো মৃত আত্মারে অল্প সময়ের জন্য আমার নিয়ন্ত্রণে আনবার পারি। বলবেন এতে লাভ কি? লাভ আছে। এই আত্মা ভবিষ্যতের কথা বলবার পারে। এই আত্মা অনেক ভূত প্রেত্রে তাড়াবার পারে। এই আত্মা। থাক থাক, তোমাকে আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, বললেন রাশেদ সাহেব।
ভাইজান, আপনি বিশ্বাস করবেন না, আমি জানতাম কেউই করে না। কিভাবে করবে? এগুলো তো সব ভাওতাবাজি, ধাপ্পাবাজি। কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কোনো ভিত্তি নেই। তুমি যদি বলতে তোমার অলৌকিক ক্ষমতা আছে, তাহলে তা না হয় বিশ্বাস করার জন্য বিবেচনা করতাম। গ্রামের অনেকেই তোমার এই ক্ষমতার কথা স্বীকার করে। তাছাড়া আমরা নিজেরাও একবার প্রমাণ পেয়েছি। কিন্তু তুমি কোনো মৃত্যু আত্মাকে তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসবে, তার কাছ থেকে ভবিষ্যতের কথা শুনবে, তা কখনোই বিশ্বাসযোগ্য নয়। জি দুলাভাই, আপনি ঠিকই বলছেন। এইগুলো সব ফালতাবাজি, ধান্দাবাজি। সুযোগ পেয়েই কথা বলে উঠল শফিক। পূর্বা বুঝতে পারলো বশির আলী কিছুটা আহত হয়েছে। কেউ যে তার ক্ষমতাকে এভাবে ছোট করবে, এটা হয়তো সে আশা করতে পারেনি। এই মুহূর্তে বশির আলীর জন্য তার খারাপ লাগছে। সবাই যখন নিশ্চুপ, তখন হঠাৎ চার্জার লাইটের আলো কমে এলো। শায়লা সালমাকে বললেন, সালমা, রান্নাঘর থেকে মোমবাতি নিয়ে আয়। চার্জার লাইটটা বোধহয় আর বেশিক্ষণ জ্বলবে না। সালমা যখন উঠে মোমবাতি আনতে যাবে, তখন বশির আলী বলল, সালমা, তোমার যাওয়ার দরকার নাই। কেন? অবাক হয়ে বললেন মিসেস রাসেল। এখনই বিদ্যুৎ আসবে। আপনি কিভাবে জানলেন? আমি জানবার পারি। বশির আলীর কথা শেষ হওয়ার মাত্রই ইলেকট্রিসিটি চলে এলো। সাথে সাথে চারদিকটাও আলোকিত হয়ে উঠল। এবার সত্যি সবাই বিস্মিত না হয়ে পারল না। পূর্বা আর শফিক আগেই বশির আলীর অলৌকিক ক্ষমতার প্রমাণ পেয়েছে, এবার সবাই পেল। রাশিদ সাহেব নিজেকে সামলে রাখতে না পেরে বললেন, তো তুমি তো দেখছি সত্যি অলৌকিক ক্ষমতার অধিকারী। আজ আবার প্রমাণ পেলাম। তুমি কি তোমার এই অলৌকিক ক্ষমতার মাধ্যমে সত্যি কোনো আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারো? হ ভাইজান, আমি পারি। আত্মা সাধনার মাধ্যমে তা সম্ভব। এবার যেন আগ্রহটা আরো বাড়লো রাশেদ সাহেবের। বললেন, তাহলে আজ আমাদের এখানে একটা আত্মার সাথে কথা বলো, আমরা একবার দেখি। না না ভাইজান, তা সম্ভব না। কেন সম্ভব না? প্রশ্ন করলো শফিক। অহেতুক আত্মাকে বিরক্ত করা আমার ওস্তাদের পছন্দ না। সাধারণত কোনো কারণ ছাড়া আমরা আত্মারে ডাকাডাকি করি না। তাছাড়া তাছাড়া কি? এবার কথা বলল রুবা। আইজ ঝড়ের রাইত, বাইরে প্রচন্ড বৃষ্টি। এই রাইতে খারাপ আত্মারাই বেশি ঘোরাফেরা করে। রাইটটা আত্মারে ডাকার জন্য মোটেই সুবিধার না। কেন সুবিধার না? আপনি আত্মাকে নিয়ন্ত্রণ করবেন, বলল শফিক। সব আত্মারে নিয়ন্ত্রণ করা যায় না। কোনো কোনো আত্মা কিছুই শুনবার চায় না, কিছুই মানবার চায় না। কোনো শক্তি এই আত্মাগুলোকে বশ করবার পারে না। কেন? আপনার ওস্তাদজি? মাঝ থেকে প্রশ্ন করলেন শায়লা। আমার ওস্তাদের জন্য অনেক আত্মা নিয়ন্ত্রণ কঠিন হইয়া পড়ে। তবে তার কাছে যেহেতু জিন আছে, আত্মারা খুব বেশি সুবিধা করবার পারে না। ধ্যাত, সব ফালতু কথা। আপনার ওস্তাদজি ঘোড়ার ডিম জানে, সব আমরা বুঝি। জোচ্চুরি ছাড়া আর কিছুই না। আপনার ওস্তাদজি একটা ঠক বাটপার। একদমে কথাগুলো বলল শফিক। পুরো পাশ থেকে চেষ্টা করেও তাকে থামাতে পারল না। রাগে বশির আলীর চোখ দুটো যেন জ্বলে উঠল। সে বেশ উঁচু গলায় বলল, খবরদার, ভুলেও আমার ওস্তাজির নামে আজে বাজে কথা বলবেন না।
100 বার বলবো, পারলে দেখান না আপনার ওস্তাজির ক্ষমতা। একটা আত্মার সাথে আমাদের সামনে কথা বলেন, দেখি আপনার আর আপনার ওস্তাজির কেরামতি কত দূর। ঠিক আছে, আপনি যখন আমার ওস্তাজির নামে অপবাদ দিলেন, ওস্তাজির সম্মান রক্ষার্থে আমি আজ রাইতেই আপনাদের সামনে আত্মার সাথে কথা বলবো। কিন্তু আত্মা যদি খারাপ হয় তাইলে আমারে দোষ দিবার পারবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমরা আপনাকে কোনো দোষ দেবো না। ভাইজান, আপনি কি রাজি? এবার যেন রাশেদ সাহেব সত্যি ভড়কে গেলেন, কিছুটা ইতস্ত করে বললেন, আত্মা কি খারাপ হতে পারে? খারাপ হলে কি হবে? জানি না ভাইজান, আত্মার খারাপ হইলে এমন কিছু নাই যা হবার পারে না। তাহলে বরং থাক। রাজ সাহেব তার কথা শেষ করতে পারলেন না, তার আগেই রবি আর দিবা বলে উঠল, বাবা, আমরা আত্মা দেখবো, আত্মার কথা শুনবো, কথাও বলবো। এবার রুবা বলল, আমাদের মনে হয় এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। অন্তত আমরা সত্যি বুঝতে পারবো আত্মাদিক বলে কোনো কিছু আছে কিনা। পূর্বা, তুমি কি বলো? মামি, আমার কেমন যেন ভয় ভয় লাগছে, বলল পূর্বা। দূর, ভয় কিসের, বলল শফিক। তোদের এই এক দোষ, গাছের পাতা পড়ার শব্দ শুনলেও আটকে উঠিস। দুলা ভাই, আপনি আর না বলবেন না, আমরা আত্মা দেখতে চাই, আত্মার কথা শুনতে চাই। এবার কথা বলেন শায়লা, আমার এসব ভালো লাগছে না। তুমি এসো বুঝবে না আপা, তুমি আত্মা না দেখলে না দেখবে, আমরা যারা দেখতে চাই তারা দেখবো। দুলাভাই, আপনি আর দ্বিমত করবেন না। রাশিদ সাহেব তারপরও কেমন যেন দ্বিধায় ভুগছিলেন, শেষে বললেন, দেখো বশির, যদি পারো ভালো আত্মা এনো। আত্মার উপর আমার কোনো হাত নাই, ভালো মন্দ যে কোনো ধরনের আত্মাই আসবার পারে, বলল বশির আলী। ঠিক আছে, ঠিক আছে, আপনি যে আত্মা পারেন নিয়ে আসেন, এর পরের ঘটনা পরে দেখা যাবে। তাহলে সব বিষয় চূড়ান্ত। রাতের খাবারের পর আমরা আত্মার সাথে দেখা করব আর কথা বলবো। অবশ্য যদি কিনা বশির আলী ভাই সত্যি সত্যি কোনো আত্মা নিয়ে আসতে পারে, বলল শফিক। শফিকের শেষ কথায় কিছুটা হলেও অপমানিত বোধ করলো বশির আলী। তবে সে দৃঢ় প্রতিজ্ঞ, কিছুতেই সে তার ওস্তাদজিকে অপমানিত হতে দেবে না। রাতের খাওয়ার শেষে রাশেদ সাহেব তার ঘরে বসে আছেন। স্ত্রী শায়লা হাতে পানির গ্লাস নিয়ে ঢুকতেই তিনি বললেন, তোমার শরীরের কি অবস্থা এখন? মনে হচ্ছে জ্বর বাড়বে। তা তো বাড়বেই, সারাটা দিন বিশ্রামে থাকবে, তা না টোটো করে ঘুরে বেড়াবে। আমি কি নিজের জন্য ঘুরি নাকি তোমাদের সবার জন্য ঘুরি? হালকা বিরক্তি নিয়ে বললেন শায়লা। তোমার উচিত এখন সম্পূর্ণ বিশ্রামে থাকা। তোমার জন্যই তো সেটা সম্ভব না, নিজের ওষুধটা পর্যন্ত খেতে পারো না। এই নাও ওষুধ নাও। কথা বলতে বলতে শায়লা প্রেসারের ওষুধ এগিয়ে দিলেন। রাশিদ সাহেবের ওষুধ খাওয়া শেষ হলে শায়লা আবার বললেন, কাজটা কি ঠিক হচ্ছে? কি কাজ? এই যে আত্মা আত্মা খেলা, কি দরকার অযথায় আত্মাকে বিরক্ত করা? একজন মৃত মানুষের শান্তি নষ্ট করে আমাদের মনের শখ পূরণ করা কি ঠিক? আমি কি করতে পারি বলো, সবাই চাচ্ছে তাই।
তুমি শক্তভাবে না বলতেই পারতে। বর্ষির ভাই এসেছে, রাতটা থেকে কাল সকালে চলে যাবে, ব্যাস শেষ। এর মাঝে আবার এত ঝামেলার কি দরকার? তা অবশ্য তুমি ঠিকই বলেছ। আমার নিজের মনের মধ্যেও কেমন যেন খটকা লেগে আছে। আমার মনও বারবার বলছে কাজটা ঠিক হচ্ছে না। এখনো সময় আছে। বসির ভাইকে যে বলো ও আত্মা ফাত্তা যেন এই বাড়িতে টাকাটাকি না করে। তাই যদি বলি, সবাই কি মনে করবে বলো তো? ভাববে আমি একটা ভিতুর ডিম। তাহলে যাও, আত্মা আত্মাই খেলো। মনে রেখো, কোনো অঘটন ঘটলে আমি তোমাকে ছাড়বো না। যত সব। কথা শেষ করেই শালা দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাশিদ সাহেব দ্বিধান্বিত, কিন্তু তার আর এখন পেছানোর সুযোগ নেই। তাই তিনি ধীর পায়ে ডাইনিং রুমের দিকে অগ্রসর হতেই শুরু করলেন। ওখানেই আত্মাকে ডাকার ব্যবস্থা করা হয়েছে। রুবা দ্রুত মাথা আঁচড়াচ্ছিলেন। হাতে সময় কম, 9টার সময় আত্মাকে ডাকা শুরু হবে। আর মাত্র 5 মিনিট সময় আছে। এর মধ্যেই ডাইনিং টেবিলে পৌঁছাতে হবে। চুল আঁচড়ানোর সময় আয়নার মধ্যে সে লক্ষ্য করলো শফিক গম্ভীর মুখে বসে আছে। ব্যাপারটা ভালো লাগলো না তার। পেছন ফিরেই বলল, কি ব্যাপার, কি ভাবছো? শফিক ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাবছি আত্মার কথা। হঠাৎ? রুবা, আমার কেমন যেন ভয় ভয় করছে। মনে হচ্ছে সাংঘাতিক কিছু ঘটবে। কি বলছো এসব? আমার মন বলছে, যদি সত্যি সাংঘাতিক কিছু ঘটে তাহলে কি হবে? আমার মন বলছে, যদি সত্যি সাংঘাতিক কিছু ঘটে তাহলে কি হবে? যদি কিছু ঘটে তাহলে দুজনেরই ঘটবে। বিপদ একজনের, অর্থ দুজনেরই। আমরা সবসময় দুজনকে প্রচন্ড ভালোবাসি, আর এই ভালোবাসার অর্থ হলো একজনের বিপদে অন্যজনের এগিয়ে আসা। তোমার মনে থাকবে তো? কিছুটা শঙ্কা নিয়ে বলল শফি। আমার মনে থাকবে মানে? কি বলতে চাচ্ছ? আমি জীবন গেলেও তো তোমাকে বিপদে ফেলে পালাবো না। আর তুমি? আমিও না। আমি বেঁচে থাকতে তোমার এতটুকু ক্ষতিও হতে দেব না। তোমার মনে থাকবে তো? অবশ্যই। একটু থেমে শফিক আবার বলল, কেন যেন অস্বস্তি লাগছে। ইস, তখন তুমি একটু জোর দিয়ে বলতে, তাহলে আর আত্মা দেখতে চাইতাম না। আমি জোর দিয়ে বলতাম মানে? তুমি তো পারলে তখনই আত্মার সাথে সাক্ষাৎ করো, দেখা করো, বন্ধুত্ব করো। আর এখন কি না আমার দোষ? কেন? তুমি কি আত্মার দেখা পেতে চাওনি? না, চাইনি। যেটুকু চেয়েছি তা তোমার জন্য। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আত্মার দর্শন পাওয়ার ক্ষেত্রে আমার কোনো দায় দায়িত্ব নেই। যা কিছু করেছো তুমিই করেছো। হ্যাঁ হ্যাঁ, এখন তো বলবেই। আর তখন যে কত কথা। দেখো, চিৎকার করবে না। তোমার চিৎকার আমার একেবারে পছন্দ না। কি আমার পুরুষ মানুষে, একটা আত্মার সাথে তার সাক্ষাৎ করতে পিলে চমকে যায়। তুমি আমাকে অপমান করছো রুবা। আমি কি অপমান? রুবা কথা শেষ করতে পারল না। তার আগেই দরজার বাইরে থেকে রাশেদ সাহেব ডাক দিলেন, এই শফি, এই রুবা, তোমরা ডাইনিং রুমে এসো। পূর্বা টেবিলের ওপর বইগুলো গুছিয়ে রাখছিল। দিবা এতক্ষণ এক মনে পূর্বার বই গোছানো দেখছিল। হঠাৎ সে বলল, আপা, তোমার কি ভয় করবে না?
কিসের ভয়? আত্মার ভয়? আত্মার ভয়? না, করবে না। মনে হচ্ছে ভয়ের তেমন কিছু হবে না। আমার ভয় ভয় করছে। আমারও ভয় করছে। পাশ থেকে বলল রবি। এত ভয় কিসের? অবাক হয়ে বলল রুবা। জানি না, একই সাথে উত্তর দিল রবি আর দিবা। না রে, ভয় পাবো না। ভয় পেলে তো আর আত্মা দেখতে পাবো না। জীবনের সাহস অনেক বড় ব্যাপার। যতক্ষণ সাহস থাকবে ততক্ষণ ভয়ের মোকাবিলা করতে পারবি। সাহস হারাবি তো সব শেষ। আত্মা যদি এসেই পড়ে তাহলে ভয় না পেয়ে আত্মার সাথে কথা বলবি। কি কথা বলবো? প্রশ্ন করলো দিবা। তোদের যার মনে যা তাই বলবি। বিভিন্ন প্রশ্নও করতে পারিস, এই যেমন ধরো, আত্মার নাম কি, সে কোথায় থাকে, পৃথিবীতে তার কেমন লাগছে, সে পৃথিবীতে থাকতে চায় কি না, পৃথিবীর প্রতি তার কোনো মায়া মমতা ভালোবাসা আছে কিনা, এই এই সবই। আত্মা কি কি খেতে পছন্দ করে সেটা কি জিজ্ঞেস করব? প্রশ্ন করলো দিবা। তা কেন? আত্মা তো কিছু খায় না, তাই না আপা? মাছ থেকে বলল রবি। তাহলে আত্মাটা বেঁচে থাকে কিভাবে? আবারও প্রশ্ন করলো দিবা। কিভাবে যে বেঁচে থাকে তা তো জানি না। আচ্ছা ঠিক আছে, তোর যদি ইচ্ছে হয় তাহলে আত্মা কি কি খেতে পছন্দ করে জিজ্ঞেস করিস। অন্তত এখনকার খাবারের কথা বলতে না পারলেও পৃথিবীতে থাকতে আত্মা কি কি খেতে পছন্দ করতো সেটা অন্তত বলতে পারবে। আত্মা কি আমাদের এখানেই থেকে যাবে আপা? আবারও প্রশ্ন করলো দিবা। না, থাকবে না, কিছুক্ষণের জন্য এসে আবার চলে যাবে। একটু থেমে পূর্বা আবার বলল। এখন আর কোনো প্রশ্ন নয়, তাড়াতাড়ি যেতে হবে, সবাই মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে, চলো চলো। তিনজন একসাথে ডাইনিং রুমের দিকে পা বাড়ালো। তবে রবি আর দিবা দুজনেই শক্তভাবে পূর্বার দুহাত ধরে আছে। বোঝা যাচ্ছে তারা এখন থেকে ভয় পেতে শুরু করেছে। সবাই ডাইনিং টেবিলে ঘিরে বসেছে। সবাই উৎকণ্ঠিত, উত্তেজিত এবং কিছুটা ভীতও বটে। বাসার সব বাতি বন্ধ করা হয়েছে, শুধু ডাইনিং টেবিলের উপর একটা শূন্য পাওয়ারের বাতি জ্বলছে। সারা বাড়িতে আলো বলতে এইটুকুই। এই আলো বাড়িটাকে কেমন যেন ভূতেরে করে তুলেছে। বশির আলী টেবিলের এক কোণায় তার জিনিসপত্র নিয়ে বসেছে। তার জিনিসপত্র বলতে কাচের এক গ্লাস পানি, ত্রিভুজের মতো বাঁশের একটা ফ্রেম আর কিছু গাছের শিকড়। পানি ভর্তি গ্লাসটা সে টেবিলের মাঝামাঝি রেখেছে, আর শিকড়গুলো বাঁশের ফ্রেমের মধ্যে তার সামনে। প্রথমে সে বিড়বিড় করে কি যেন পড়ল, তারপর বলল, দেখেন, আমরা আজ যা করতেছি তা হলো আত্মার শান্তি বিনষ্ট করা। মানুষের উপকারের জন্য আত্মার শান্তি বিনষ্ট করা দোষের কিছু না, কিন্তু নিজের সুখের জন্য আত্মার শান্তি বিনষ্ট করা ঠিক না। আমি করতেছি আমার ওস্তাদের মান ইজ্জত রক্ষার জন্য, আর আপনারা করতেছেন আপনাদের নিজের শখ বা আনন্দের জন্য। আমি মনে করি কাজটা ঠিক হইতেছে না, কারণ আইস ভয়ঙ্কর এক রাই। এই ঝড় বৃষ্টির মধ্যে খারাপ আত্মারা বাইরে ঘোরাফেরা করে। এরা খুব বজ্জাত হারামজাদা, কথা শোনে না। আপনারা যদি এখনো চান তাইলে আমি আত্মারে আর ডাকবো না। আমার মনে হয় এইটাই বুদ্ধিমানের কাজ হবে। কেউ কোনো কথাই বলল না। কথা বলল না দেখে বশির আলী আবার বলল, ঠিক আছে, আমি আমার ওস্তাদের সম্মানে আত্মা ডাকতে শুরু করতেছি, কিন্তু খবরদার কেউ নড়াচড়া করবেন না। আমার কথা মতো চলবেন। ভুলেও মুখ দিয়ে একটু শব্দ করবেন না। একমাত্র আমি কথা বললেই আপনারা কথা বলবেন। তবে এমন কিছু বলবেন না যেন আত্মা অপমানিত হয়। মনে রাখবেন, আত্মারা অত্যন্ত শক্তিধর। এমন কোনো কাজ নাই যা ওরা করবার পারে না। তাই সাবধান।
বসির আলীর কথার মাঝে শফিক কথা বলে উঠল, আত্মা এলে আমরা বুঝবো কিভাবে? বসির আলী বড় বড় চোখে শফিকের দিকে তাকালো। বোঝা গেল সে খুব বিরক্ত হয়েছে। কিছুটা গম্ভীর গলায় বলল, আত্মা কিছু একটা কইরা তার উপস্থিতি প্রমাণ করবে। আত্মা কোনো রূপ ছাড়াই বা বাতাসে ভর কইরা আসবে পারে, আবার বিড়াল কুকুরের রূপ নিয়েও আসবে পারে। তয় যদি বিড়াল বা অন্য কোনো রূপে আসে, বুঝতে হবে আত্মাটা ভয়ানক খারাপ। আর এইভাবে ফস কইরা কথা বলবেন না, এতে ধ্যান নষ্ট হয়। আমি এখন ধ্যানের মধ্যে যাব। আত্মারে ডাকতে আমার 10 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় লাগবার পারে। তয় আত্মা কখন আসবে বলা মুশকিল। ভাগ্য ভালো হইলে এখনো আসবে পারে, আবার শেষ রাইতেও আসবে পারে। একসাথে একটা আত্মা আসবে পারে, আবার একটার বেশি আত্মাও আসবে পারে। আমি যতক্ষণ ধ্যানে থাকবো ততক্ষণ আপনারা কোনো রকম কথা না বললা চুপচাপ বসে থাকবেন। ধৈর্য হারা হবেন না। আমি কোনো ভালো আত্মারে ডাকবার চেষ্টা করব। জানি না ভাগ্যে কি আছে। এখন একেবারে চুপ, আর কোনো কথা না, নড়াচড়াও না। বসির চোখ বুজে বিড়বিড় করে কিছু বলতে শুরু করলো। ধীরে ধীরে তার বিড়বিড় করার দ্রুততা যেমন বাড়তে থাকলো, তেমনি শব্দের তীব্রতাও বাড়তে লাগলো। সাথে লম্বা লম্বা শ্বাসও নিতে থাকলো। তারপর হঠাৎ নিঃশ্বাস ছেড়ে দিয়ে আবার ধীরে ধীরে হালকা শব্দে বিড়বিড় করতে লাগলো। দেখে মনে হচ্ছে সে বুঝি একরকম ঘোরের মধ্যে রয়েছে। তার নিজের ওপর বুঝি নিজের কোনো নিয়ন্ত্রণই নেই। এই গলা উঠতেই তো কিছুক্ষণ পর আবার তা নেমে যাচ্ছে। এই শ্বাস নিচ্ছে তো 2 মিনিট আর খবর নেই। দেখলেই মনে হবে বুঝি বাতাসের অভাবে মারা যাবে বসির আলী। তার চেহারাটাও ধীরে ধীরে কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠছে। মুখের মাংসপেশিগুলো যেমন ফুলে উঠেছে, চোয়ালও শক্ত হয়ে উঠেছে। রোবা নিজের অজান্তেই পাশে বসে শফিকের হাত চেপে ধরল। রবি আর দিবা আগের থেকেই পূর্বার হাত ধরে রেখেছিল। এখন তারা আরো শক্তভাবে তাদের বড় আপিকে জড়িয়ে ধরল। সালমাও পূর্বার আরো কাছে ঘেঁষে এসে বসল। ভয় তাকেও গ্রাস করতে শুরু করেছে। এদিকে রাশি সাহেব এবং তার স্ত্রী যেন অশুভ কোনো কিছু ঘটার আশঙ্কা অস্থির হয়ে উঠেছেন। তাই তো তারা দুজনও আরো কাছাকাছি এসে বসেছেন। খুব বেশিক্ষণ হয়নি, হঠাৎ ডান হাত উঁচু করলো বশির আলী। তারপর ফিস ফিস করে বলল, চুপ, একদম চুপ, কোনো নড়াচড়া না। আমি আত্মার খুব কাছাকাছি পৌঁছাই গেছি। বশির আলীর চোখ এখনো বন্ধ। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে বশির আলীর দিকে। বশির আলী বিড়বিড় করে বলল, আসতেছে, আত্মা আসতেছে, খবরদার, টু শব্দ না। হঠাৎ প্রচন্ড জোরে টেবিলের ওপর ঘুষি মারল বশির আলী। সবাই চমকে উঠলেও সে মুখে ঠিকই বলতে থাকলো, হায়, আয়, হায়, কাছে আয়, আরো কাছে, এই ঘরের মধ্যে, আমি তোরে দেখবার চাই, আমার কাছে আয়, আমার কাছে, খবরদার, কেউ কথা বলবি না। ততক্ষণে টেবিলের চারদিকে বসা সবাই ভয়ে কাঠ হয়ে গেছে। কথা বলা তো দূরের কথা, সামান্য নড়াচড়ার ক্ষমতাও যেন কারো নেই। সবার চোখ বশির আলীর দিকে। সে এখনো চোখ বুজে আছে, তবে জোরে জোরে বলছে, হ, আইসে, এই বাড়ির আশপাশেই আইসে, কিছুক্ষণের মধ্যেই আত্মা বাড়ির ভিতর ঢুকবো, সাবধান, কোনোভাবেই যেন আত্মার অপমান না হয়। যা যা বলছি সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আত্মা ভয়ঙ্কর, আত্মার প্রচন্ড শক্তি, এমন কোনো কাজ নাই যা আত্মা করবার পারে না। আয়, আয়, ভিতরে আয়, আত্মা, তুই ভিতরে আয়, আমার সাথে দেখা কর, তোর সাথে আমার কথা আছে, আয়, আয়, ভিতরে আয়।
হঠাৎ প্রচন্ড শব্দে একটা জানালা খুলে গেল। মনে মনে ঢোক গিলল সবাই। রাশি সাহেব বুঝতে পারলেন জানালাটা ড্রয়িং রুমের জানালা। সন্ধ্যার সময় তিনি নিজে বন্ধ করেছিলেন, অথচ কিভাবে খুললো ঠিক বুঝতেই পারলেন না। তাহলে কি আত্মা? তার মুখ একেবারে শুকিয়ে গেল। ভয়ে তিনি কখন যে তার স্ত্রীর হাত চেপে ধরেছেন নিজেরও টের পাননি। বশির আলী চোখ বন্ধ করে বিড়বিড় করে কথা বললেই চলছে। আত্মা, তুই আইসোস? আয়, আরো কাছে আয়। না না, ওই দিকে না, এই দিকে। হ, ঠিক আছে। খবরদার দেরি করবি না, তাইলে কিন্তু তোরে একেবারে শেষ কইরা ফেলাবো। মনে রাখিস, আমি তোরে আনছি, তুই আমার নিয়ন্ত্রণে। এইদিক ওইদিক করবি তো তোরে আমি ভয়ঙ্কর শাস্তি দেব। আত্মারে কেমনে শাস্তি দিতে হয় আমি তা ভালো মতোই জানি। কিরে, থামলি কেন? আয়, ভিতর আয়, আয়, আয়। প্রচন্ড জোরে টেবিলের ওপর আবারও ঘুষি বসালো বশির আলী। মুহূর্তে কেঁপে উঠল সবাই। নিজেদের সামলে নেয়ার আগেই দেখতে পেল ডাইনিং আর ড্রয়িং রুমের মধ্যে পর্দার মাঝে মাঝে জায়গাটা একা একাই ফাঁক হয়ে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছে এই বাতাসের কাজ নয়, কেউ একজন কিংবা কিছু একটা ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে প্রবেশ করেছে। এবার চোখ খুলল বশির আলী। তার চাহনি বলে দিচ্ছে সে কিছু একটা খুঁজছে। টেবিলের কোনাকুনি স্থানে তার চোখ স্থির হয়ে গেল। তারপর বলল, তুই তাইলে আইসোস? ডাইনিং রুমের প্রত্যেকটি মানুষের শির দ্বারা বেয়ে ভয়ের একটা শীতল স্রোত নিচে নেমে গেল। তারা বুঝতে পারল আত্মা তাদের এখানে এসে পৌঁছেছে। বশির আলী বাঁশের ফ্রেমের মধ্যে হাত রেখে বলল, এই বাঁশের মধ্যে বসা থাকবি, এই দিক ওই দিক করবি তো তোর কপালে দুঃখ আছে। হ্যাঁ, ঠিক আছে। এই দিকে আয়, টেবিলের উপর দিয়ে আয়। থামলি কেন? এই দিকে আয়, এই বাঁশের মধ্যে আয়। সবার নজর টেবিলের উপর। কেউ কিচ্ছুই দেখতে পাচ্ছে না, তবে দেখার জন্য চেষ্টা করছে। বশির আলী থমকে উঠে বলল, তুই তুই কি এই বাঁশের মধ্যে আসবি, নাকি আমার ব্যবস্থা নেওয়া লাগবো? কি রে, এখনো দাঁড়ায় আসুস কেন? এই দিকে বাঁশের মধ্যে আয়, নইলে আমি কিন্তু এখনই তোরে বান মারবো। তাইলে কিন্তু তোর শরীরে আগুন ধইরা যাবে। কিরে, কথা শুনবি না? তাইলে দেখ মজা। বশির আলী একটা শিকড় তুলে নিয়ে ডান হাতে সমস্ত শক্তিতে ছুঁড়ে মারল টেবিলের মাঝ বরাবর। সবাই অবাক হয়ে দেখলো শিকড়টা আর নিচে পড়ল না, টেবিলের মাঝামাঝি গ্লাসের উপর স্থির হয়ে গেল। সাথে সাথে চিৎকার করে উঠল বশির আলী, খবরদার হারামজাদা, আমার বান ধরবি না, আমি তাইলে তোরে জাহান্নামের আগুনে পোড়াবো। এখনই আমার বানের নিচে ফেলা কইলাম। শিকড়টা নিচেই পড়ল না, বরং সেটা ধীরে ধীরে গ্লাসের আরো কাছে নেমে এলো। তারপর মনে হলো কেউ বুঝে শিকড়টাকে প্রচন্ড চাপ দিল, আর তাতে শিকড়ের ভেতর থেকে এরকম লাল রঙের রস
ফোঁটায় ফোঁটায় গ্লাসের মধ্যে পড়তে লাগলো। আর তাতে গ্লাসের পানির রঙও ধীরে ধীরে লাল রং ধারণ করতে লাগলো। এই দৃশ্য দেখে ভয়ে আজকে সবার আত্মাই শুকিয়ে গেল। বশির আলী সো মেরে গ্লাসটা তার সামনে নিয়ে এলো। তারপর পানির মধ্যে আঙ্গুল ডুবিয়ে বলে উঠল, রক্ত। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।